শামীম ওসমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুরো দেশে আলোচিত। বিষয়টি নিয়ে শামীম ওসমানের নিজ এলাকা নারায়ণগঞ্জ সহ সারা দেশে আলোচনা চলছে। আলোচিত এই ঘটনা নিয়ে এবার নির্বাচন নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। আইএমএফ প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলছেন। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা, এই শোনা। এরই মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান আছেন, যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান, অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদিউল আলম মজুমদার, তো তিনি আপনার গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আগামী নভেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিঃসন্দেহে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। এর ঠিক পরপরই সাইডলাইনে শাহবাজ শরীফের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নিঃসন্দেহে তাদের চিন্তা আরো বাড়াবে। বাংলাদেশকে কোন নজরে এবার দেখতে চলেছে গোটা বিশ্ব? অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাংলাদেশ পেতে চলেছে নতুন দিশা। স্পষ্ট হলো। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার ভারতে দিল্লিতে কঠিনভাবে ফেসে গেলেন সাবেক এমপি শামীম ওসমান। সম্মানিত দর্শক, নারায়ণগঞ্জের শামীম ওসমানের উপর দিল্লিতে ভয়াবহ আক্রমণ হামলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং কি বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজগুলা এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শক, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। সেখানে আইএমএফ প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলছেন। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা, এই শোনা। খবরে বলা হচ্ছে দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আশা করেছেন যে 18 মাসের মধ্যে অর্থাৎ 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে। সেই কথা বলার একদিন পরেই ডক্টর ইউনূসও তিনি নিউ ইয়র্ক থেকে এই কথা জানালেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে খুবই ব্যস্ত সময় পার করছেন। বিশ্ব নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন, সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশের যেই জুলাই আগস্টের বিপ্লব সেটি তুলে ধরছেন এবং পরিবর্তিত বাংলাদেশের চেহারা কি হবে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তারই মধ্যে তিনি কথা বলেছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভার সঙ্গে। তো সেখানে তিনি এই কথা বলেছেন যে সংস্কারের বিষয়ে এক ঐক্যমত্যে পৌঁছানোর পর যে ভোটার তালিকা প্রস্তুত হবে সেই ভোটার তালিকা হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে তিনি আইএমএফ এর এমডির সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন। তিনি বলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের ঘোষণা করা হবে। আইএমএফ এর প্রধান নির্বাহী ক্রিস্টিলিনা জর্জিয়েভার এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন, তিনি বাংলাদেশে আইএমএফ এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় আছে। আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ এর পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরো ঋণ দিতে পারে। এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা। তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ 2.0 আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি মানে আইডিবি যাই বলি না কেন, এগুলি সবই মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারা ইঙ্গিতে পরিচালিত হয়। বিশ্বে কোনো দেশ যদি সংকটে পড়ে, তারা যদি মনে করে যে না মার্কিন যুক্তরাষ্ট্র যদি সিগন্যাল দেয় তখন তারা এগিয়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, মার্কিন সহায়তা বাংলাদেশের যে টিম ছিল তারা যখন নাকি 20 মিলিয়ন সহায়তার কথা বললো, অনুদানের কথা বললো, সাথে সাথে কিন্তু দেখেন মানে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জার্মান সমস্ত দেশ কিন্তু এগিয়ে এসছে এবং এই ব্যাপারে এখন আবার জো বাইডেনের সঙ্গে যেই বৈঠক হয়েছে এবং যেভাবে তাকে অভিবাসন মানে সম্বর্ধনা দিয়েছেন বলা যায়, স্বাগত জানিয়েছেন, যেভাবে করমর্দন করেছেন, বুকে জড়িয়ে নিয়েছেন, এই ঘটনাগুলো নিশ্চয়ই পশ্চিমা দেশগুলো আরো প্রভাবিত হবে এবং বাংলাদেশকে সহায়তার ব্যাপারে তারা দৃঢ়ভাবে এগিয়ে আসবে বলে অনেকে মনে করছেন। আরেক রহমান তিনি দেশে ফিরবেন। অনেক বিভিন্ন যারা নেতা কর্মী আছে তারা কিন্তু অলরেডি দেশে ফিরে গেছে।
প্রশ্ন হচ্ছে কেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরছেন না? এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে, আবার এটা নিয়ে আওয়ামী লীগও তাদের মতন বক্তব্য দিচ্ছে। তবে রিয়েল প্রেক্ষাপটটা আসলে কি আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন, সেনাবাহিনী, আমলাতন্ত্র বা উপদেষ্টারা। আবার উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাই আবার 111 সরকারের উপদেষ্টা, যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল। তো সম্ভবত এই জায়গাতে এই একটা জিনিস চিন্তা আসে যে তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন। আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে। এমনটাই সম্ভবত একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে, কারণ এই সরকারটা ভারতের সাথে যতটা শক্তিশালী ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেছিল, দিন শেষে আমরা দেখছি ইলিশ নিয়ে যে বক্তব্য আসছে, তথ্য বলছে যে আওয়ামী লীগ গত কয়েক বছর দিয়েছিল 5,500 টন, আমাদের এই সরকার আসার পরে প্রথমে ইলিশ দিবে না। আবার আমাদের যিনি গতকালকে উপদেষ্টা আছেন রিয়াজুজ্জামান হাসান, তিনি বলছিলেন এটা উপহার না রপ্তানি। তো আগেও কিন্তু রপ্তানি করা হতো, আওয়ামী লীগ সরকার তো ফ্রিতে দিত না, যদিও এটার নাম দেওয়া হতো উপহার। তো এই যে নানান বক্তব্য বা ধরেন ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলা বা ভারত নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাদের যে বক্তব্য, সকল কিছু মিলেয়া এখনো অনেকেই মনে করছেন এই যে সরকারটা, এটার পেছনে ভারত একটা শক্ত ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে। আবার যেহেতু সেনাপ্রধান তিনি আমাদের শেখ হাসিনারই আত্মীয় জেনারেল ওয়াকারুজ্জামান, যদিও তিনি সেই জায়গা থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন, আবার কি বলা হয় যে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করেছেন, কিন্তু তারপরেও অনেকের ভয় যে সেনাবাহিনীতে উচ্চ পদস্থ যারা আছেন, পুলিশে উচ্চ পদস্থ যারা আছেন, সচিব থেকে আমলা উচ্চ পদস্থ যারা আছেন, পুলিশ থেকে বিজেপি, আনসার, সব জায়গায় যে সেটআপটা এটা কিন্তু এখনো আওয়ামী লীগ সরকারের সেটআপটাই রয়েছে। শুধুমাত্র তারা সিচুয়েশনের কারণে কেউ কেউ খোলস বদলেছেন। এমনকি অনেকে বলছেন যে যেই মানুষটা 4 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে এই টোটাল সিস্টেমটা কাজ করছে, 6 তারিখ তো আর এমন কিছু হয় নাই যে রাতারাতি তাদের অন্তর পরিবর্তন হইয়া তারা সবাই ভালো হয়ে গেছে, তারা হালে মাটি খাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতন যারা আছেন তারা বেসিক্যালি বিভাজনের রাজনীতি খেলছেন, -2 ফর্মুলা। শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন, তারেক রহমান বাংলাদেশের বাইরে আছেন, মাঠে এই মুহূর্তে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বেগম খালেদা জিয়া, তারপরেও তিনি দেশে আছেন। এখন তিনিও যদি দেশের বাইরে চলে যান তাহলে হয়তোবা এই দেশের রাজনৈতিক সরকারের বিপরীতে সেনা সমর্থিত অথবা সামহাও এরকম উপদেষ্টামূলক কোনো একটা সরকার এখানে গঠন হয়ে যাবে। তো এরকম নানান কারণে আসলে আমার কাছেও মনে হচ্ছে যে আস্থাহীনতার একটা জায়গা আছে। যদিও তারেক রহমান বলছেন তিনি তার মামলা এইভাবে উজ্জ্ব চান না, আইনের মাধ্যমে লড়াই করেই তিনি মামলাকে জয় করতে চান। আর পরিস্থিতি আসলে এখনো টোটাল গ্রিন সিগন্যাল আসে নাই, যেহেতু ডক্টর ইউনূসের সরকার প্রায় 18 মাস থেকে ধরেন 2.5 বছরই থাকবে, আমার ধারণা 18 মাসে থাকবে না, আরো বেশি, অলরেডি 1.5 মাস হয়ে গেছে। তো 2-2.5 বছর থাকবে। এই সময়টাতে সম্ভবত তারেক জিয়া নির্বাচনী ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি দেশে যাবেন না, কারণ ওই যে একটা ভয় ভিতরে কাজ করতেছে। পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও আসলে পলিটিক্যালি নানান ইস্যু চিন্তা করে তিনি বাংলাদেশের চিকিৎসাটা নেবেন, দেশের বাহিরে যাবেন না। এখন যে বেগম খালেদা জিয়া আবার দেশের বাহিরে যাচ্ছেন না, তো জনগণের মধ্যে এক অংশ বা আওয়ামী লীগও বলার চেষ্টা করছে যে এতদিন খালেদা জিয়া যতটা মুমূর্ষ, ওনার ডাক্তাররা বলতেছিল বিদেশি চিকিৎসা ছাড়া বাঁচবে না, তাহলে কি এগুলো মিথ্যা ছিল? মিথ্যা ছিল না, ঘটনা সত্যই। ভালো ট্রিটমেন্ট নিতে মির্জা ফখরুল ইসলামে চলে যায়, কিন্তু খালেদা জিয়ার যাওয়া আর মির্জা ফখরুল ইসলামের যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে। ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, রাজনীতির বাতাস কোন সময় ভারত হাবি হবে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হয়ে যাবে কিনা, তারেক রহমান জেলে গিয়ে আবার বন্দী হয়ে যাবেন কিনা দেশে ঢুকলে, নানান পরিকল্পনার সমীকরণ বলছে এই কাজগুলো এখন হবে না। তানজিম হত্যা, এই তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে। এখানে বাংলাদেশে সবাই তো আমি মনে করি সেনাবাহিনীকে পছন্দ করে, এখন সেনাবাহিনীর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। সেই জায়গায় একজন সেনা কর্মকর্তাকে হত্যা, এটা তো আমি কল্পনাতীত, কল্পনার বাইরে, তাই না? সো আমি মনে করি এখানে এই হত্যার পিছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আওয়ামী লীগের ইন্ধন না থাকলে এই হত্যা হতো না। আমি বলছি আমার পাহাড়ে যে ঘটনা ঘটছে, এই পাহাড়ের ঘটনার সাথেও আওয়ামী লীগের ইন্ধন আছে। আমি এটা কেন বলছি? আওয়ামী লীগের যারা এই যে এই ঘটনাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন, পিছন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, এদের অনেকের তালিকা আপনারা যদি খুঁজে বেড়ান দেখবেন যুবলীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের বড় বড় পদে আছে। এই তালিকাগুলো আপনারা আমার এই ভিডিওর সাথে একটু। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে শোনা যাচ্ছিল যে ওয়াকারুজ্জামান সেনা প্রধান পদত্যাগ করেছে, আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সে এই পদত্যাগ করেছেন, এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশে আসতে চলেছে, এবং কি এই সে ওয়াকারুজ্জামান যে পদত্যাগ করেছেন সেই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যটি এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন,
যে আসলে কি ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছে কিনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু চাঞ্চল্যকর তথ্য দেখতে পেরেছেন। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।